কি করছো? ছাড়ো, কাকিমা এসে যাবে। ছাড়বো না। ভালো হচ্ছে না বলছি, ছাড়ো। বললাম তো ছাড়বো না। আজকে আমার হাতে রান্না করা খাবার খেয়ে তোমায় যেতে হবে। কি কাকিমা এসে গেলে পুরো লজ্জায় পড়ে যাবো। কাকিমা কাকিমা এত বড় হয়েছো তবু তোমার লজ্জা বলে কিছু নেই। দুদিন পরে তো বিয়ে হবে, তোমার কাছে আবার লজ্জা কিসের? আবার দেখাচ্ছি মজা। ওকে রানা, তুমি দাদার পকেট থেকে টাকা নিচ্ছ কেন? না বলে কারোর জিনিস নিলে সেটা চুরি করা হয়, তা তুমি জানো না? এসব তুমি কি বলছো বৌদি? তুমি এবারে নিয়ম কানুন জানো না তাই কথা বলছো। এ বাড়িতে দাদাদের কাছে কিছু চাইলে দাদারা বকবে। যখন যেটা প্রয়োজন সেটা না চেয়ে নিয়ে নিতে পারে দাদারা। সত্যিই আমি এবাড়ির অনেক নিয়মই জানি না, কারণ আমি এবাড়িতে নতুন এসেছি। তোমার দাদারা তোমাকে বিশ্বাস করতে পারলেও আমি এত তাড়াতাড়ি পারবো না। এখন তুমিই বলো, আমি যদি দেখি তুমি না বলে দাদার পকেট থেকে টাকা নিচ্ছ, তাহলে আমি তোমায় কি বলবো? সাধু না চোর? সাধু সাধু না চোর? সাধু সাধু না চোর? সরি, আমারই ভুল হয়েছে। আসলে কলেজে পরীক্ষার ফিসের জন্য 600 টাকার দরকার ছিল তো, তাই। সেটা আমার জানার দরকার নেই। তোমাকে টাকা দেওয়ার টাকা নিশ্চয়ই আমরা নিয়ে রাখিনি। যাও ওখান থেকে, যাও। আর শোনো, ভবিষ্যতে আমাকে না বলে এ ঘরে আর কোনোদিনও ঢুকবে না, মনে থাকে যেন। কিরে টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি। সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই। সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। বৌদি! আরে ইন্দু, মা তোমাকে বলেছিলাম না ট্রেনে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল? এই হচ্ছে সেই মেয়ে। ও ইন্দু, নমস্কার মাসিমা। নমস্কার। তোমার পেছনে ওকে? ও হচ্ছে আমার আত্মীয় সূর্য। নমস্কার মাসিমা। হ্যাঁ নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। নমস্কার। এসো ভেতরে, এসো 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 ভেতরে এসো। বাহ মাসিমা, একটু খিদে পেয়েছে, সিঙ্গাড়া খাওয়ান না, একটু গরম। তুমি কি করে জানলে এ বাড়িতে সিঙ্গাড়া আছে? না মানে সাধারণত এসব বাড়িতে সিঙ্গাড়া টিঙ্গাড়া থাকে তো, তাই। এ নাও সিঙ্গাড়া খাও। হাই পিঙ্কি। হাই ইন্দু দিদি। এসো আমার কাছে এসে বসো। ও তুমিও খাবে? নাও নাও, খাও খাও। আরে লজ্জা পেও না, খাও না। আরে খুব ভালো খেতে, খাও। সুমনা, আমার একটা ফাইল তুমি। হাই ইন্দু, কেমন আছো তুমি? ভালো। এ কি তুই এখানে? আর আমি তো। শুনছো, ইনি ইন্দুর আত্মীয়। ও আচ্ছা, আত্মীয়। কেমন আছো প্রিয় সখী? বাড়িতে এখানে এত বড় একটা কাণ্ড, ভাবলাম কোথায় দুদিন আগে এসে আমাকে একটু এন্থু দিবি, তা নয়। মানুষ ভাবে এক আর বিধাতা ঘটান আর এক।
লন্ডন থেকে ফোন, এক্ষুনি অফিস জয়েন করতে হবে। এই তো বেরোচ্ছি ফ্লাইট ধরতে। বাড়ির অনুষ্ঠান আর তোরাই থাকবি না। এবার একটা ফসকালে তো কি হয়েছে, জয়ের বিয়ের অনুষ্ঠানটা তো আর পালিয়ে যাচ্ছে না রে। তা অবশ্য। তা হ্যাঁ রে, দেওরের বিয়ে গয়নাগাটি কিনতে তুই বেরোচ্ছিস না? সময় পেলেই বেরোবো, আগে সময় তো হোক। সে কি রে, আমার ননদ যে বলল আজ দুপুরে গড়িহাটের একটা গয়নার দোকানে প্রদীপদা গয়না বাজছিল, সঙ্গে একটা মেয়ে দারুণ নাকি ফ্যাশনেবল। প্রদীপদা কি একটা কিনলো, তারপর বিল মেটালো, তারপর ওই মেয়েটা নিজের ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলো। ওরা তো একটা রেস্তোরাঁতে খেতেও ঢোকে, মেয়েটা নাকি মাঝে মাঝে হাসতে হাসতে প্রদীপদার গায়ে গড়িয়েই পড়ছিল। একটু ওই কালো মতো দেখতে কি? না তো, শুনলাম তো বেশ ফর্সা। কি ভেবেছে কি একটা দুধের শিশুকে উপোস করিয়ে না খাইয়ে রেখে? এরকম কেউ করে? ও মেয়ে ওরকমই, নইলে প্রদীপদার মনে ধরে। বিয়েটা নয় সেদিনের, কিন্তু চেনা জানাটা। মানে আমি আর সুতপা তখন 4th ইয়ার, প্রদীপদা লাস্ট ইয়ার। আমার স্পষ্ট মনে আছে, ইউনিভার্সিটির অ্যানুয়াল ফাংশন, মোটে আর কদিন বাকি। প্রদীপদা ডুয়েট গাইবে। কি হলো? এই আমি পালাই রে, এসবি নোটটা দেন। কেন? তোদের রিহার্সাল 4:30টায়, আমার কি কাজ বলো থাকিয়া হেথায়। আরে কোথায়? চলিলাম চলিলাম তোমাদের ছেড়ে সখী, চলিলাম আপনি আপনি ঘুমটা দিয়ে আমি আপনাকে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ পেটো। তুই যা শুরু করেছিস তাতে আমার খুব ভয় লাগছে। তুই ভুলে যাস না তুই শঙ্কর দাসের বোন। ভাইজি যদি এই বিয়ের কথা জানতে পারে তুমি বাঁচবে ভেবেছো? পৃথিবীতে সবাই লড়াই করে নিজে বাঁচার জন্য, আর আমরা লড়াই করছি আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য। দেখো, আমি ওকে ছোটবেলা থেকে চিনি, ওকে জানি, ও কিছুতেই তোমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না। মনের মতো কোনো কিছুই সহজে পাওয়া যায় না, হৃদয় দিয়ে চাওয়ার মতন করে চাইলে তবেই সাফল্য আসে। হ্যাঁ শর্মাদি, ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে, তুমি আমাদের আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে, কিন্তু ওর দাদাকে বদলাবার কোনো শক্তি আমার নেই। আপনার আশীর্বাদ থাকলে সেটাও ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আমাদের বিয়ের ব্যাপারটা ভাইজি বা অন্য কাউকে প্লিজ বলবেন না। তুই এখানে কি করছিস? না মানে আমি ডেকেছিলাম, কাল পূজার জন্মদিন তো, সেই ব্যাপারেই কথা বলছিলাম। ও হ্যাঁ, ওকে দায়িত্ব দাও, খুব বুদ্ধিমান ছিল। খোকা, জন্মদিনের অনুষ্ঠান কিন্তু জোরদার হওয়া চাই। আপনি যেরকম চাইবেন ঠিক সেরকমই হবে। মাংসটা যা হয়েছে না একেবারে মক্ষম হয়েছে। আরেকটা দেবো মামা? খাবার ব্যাপারে আমার না নেই, জানিস অঞ্জলি, ইয়ং বয়সে না একটা গোটা পাঠা একাই খেয়ে নিতে হয়। 2 ভাগনার ঘাড়ে বসে খাচ্ছ, লজ্জা করে না? ভালো খেতে হলে রোজগার করতে হবে। কত টাকা দাও সংসারে? কোনোদিন বাজার করেছো? শুধু খাই আর খাই। এসব কি কথা বলছিস তুই? না অঞ্জলি, টিয়া ঠিক কথাই বলেছে। আরে যার রোজগার করার মুরদ নাই তার এত খিদে পাওয়া উচিত নয়। ঠিক কথা বলেছে। মামা তুই পাতে জল ঢেলে দিলে? আমার আর খিদে নাই জানিস। জানো টিয়া, অনেকদিন ধরে ভাবতাম এই খিদে কামানোর ওষুধটা কোথায় পাওয়া যায়। এই মোক্ষম ওষুধটা যে তোমার কাছে ছিল এটা আমার জানা ছিল না। আমার জানা ছিল না রে, আমার জানা ছিল না। মামা, তোমার জন্য আমি আমার নিজের পছন্দ মতো রান্না করেছি, পেট ভরে খাও, বুঝলে?
মন্দিরে যাচ্ছিস? উফ, ঠিক বেরোবার সময় পিছু ডাকে। হ্যাঁ যাচ্ছি। কেন? আমিও যাব। এইভাবে যাবে? এই পোশাকে? লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে। মানে আমার এই শাড়িটার দাম 2000 টাকা, আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে, তাও আবার আমার সাথে? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ও এই কথা। তুই দাঁড়া, আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি। এটা ধর। টিয়া আমি রেডি, ঠিক আছে? এ কি, এটা তো আমার শাড়ি। তুমি পরেছো, তোমার লজ্জা করছে না? খোলো। দামি শাড়ি পরার যখন অতই শখ, নিজের বরকে বলো না কিনে দিতে। সে মুহূর্ত নেই। ভিখারি কোথাকার। কি বলছিস তুই টিয়া? তুই আমি তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। টিয়া কি আবার চোখ রাঙানো? তোর এত দামি শাড়ি। যাচ্ছিস যা টিয়া, কিন্তু একটা কথা মনে রাখিস, শাড়ির চেয়ে অনেক বেশি দামি স্বামী। তার দামে হিসেব করতে গিয়ে নিজের সংসারটাকে ভেঙে ফেলিস না। টিয়া দাঁড়াও। কার অনুমতি নিয়ে তুমি বাড়িতে ঢুকেছো? আমার বাড়ি, আমি আবার কার অনুমতি নিতে যাবো মা? কোথায় তুমি জানতে চাইবে আমি কেমন আছি? তা না বলে বলতাম, যদি সুটকেসটা হাতে করে না নিয়ে এসে রাকেশকে সঙ্গে করে নিয়ে আসতিস তাহলে বলতাম। আমি বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই এ বাড়িতে কোনো ঘটনা ঘটিয়ে এসছিস। ঠিক তাই, আমি ও বাড়িতে আর যাবো না। আমি একেবারের জন্য চলে এসেছি। রাজা দেবতার মতো মানুষ, ছোট দুটো ভাইকে বুক দিয়ে আগলে রেখেছি, বোনের সুখের জন্য সমস্ত সম্পত্তি দান করেছি, আর তুই ওদের মতো মানুষের সঙ্গে মানিয়ে চলতে পারলি না। ওদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আজ থেকে আমি এখানেই থাকবো। এই বাড়িতে আমি তোকে থাকতে দেব না। মা, বিয়ের পর স্বামীর বাড়ি হলো মেয়েদের নিজের বাড়ি, স্বামীর সংসার হলো নিজের সংসার। ছোটবেলা থেকে আমি ওদের সকলকে দেখে আসছি। তোকে ওই বাড়িতে ফিরে যেতে হবে। ওখানে যদি আশ্রয় না পাস তো নদীর জলে কি ডুবে মরবি। বনমালী, ওকে বাড়ির থেকে বার করে দিয়ে গেটে তালা লাগিয়ে দাও। তোমার চা। কি তুমি তুমি এখানে এলে কি করে? পর্দা নিয়ে এসেছে, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমা করার কে? দাদা, বৌদি, রানা, ওদের কাছে ক্ষমা চেয়েছো? আমি ক্ষমা করে দিয়েছি। আমিও দিয়েছি। আর আমিও। আর দাদা?